নিজের সম্পদ ব্যবহার না করেই দুই পরাশক্তিকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে বাংলাদেশে কার্যসিদ্ধি করছে প্রতিবেশী দেশটি। দ্য ডিপ্লোম্যাট সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে একথা বলেছেন হার্ভার্ড ইউনিভার্সিটির ফেলো অনু আনোয়ার। নির্বাচনকে সামনে রেখে ঘরোয়া রাজনীতির উত্তাপ এবং পরস্পরের প্রভাব খর্ব ও নিজ এজেন্ডা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রায় একই সময়ে সফরের বরাতে বাংলাদেশ আবারও বৈশ্বিক ভূরাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। উচ্চমাত্রার এসব কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্র ও চীনের বৃহত্তর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং বঙ্গোপসাগরের মুখে অবস্থিত কৌশলগত বিচারে গুরুত্বপূর্ণ রাষ্ট্র বাংলাদেশকে কাছে টানতে দুই দেশের প্রয়াসের প্রতিফলন। যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই এই প্রতিযোগিতায় জিততে চায়, যদিও চূড়ান্তভাবে তাদের কেউ নয়, বরং বিজয়ী হচ্ছে ভারত। ভূরাজনৈতিক লড়াইয়ে নিজেদের সম্পদ ক্ষয় না করে নয়াদিল্লি নীরবে যুক্তরাষ্ট্র ও চীনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে বেশিরভাগ সময় ভারত দেশটিকে নিজের প্রভাব বলয়ে রেখেছে। সে তুলনায় বাংলাদেশে চীনের প্রবেশ নতুন ঘটনা বলা যায়। বাণিজ্য ও বিনিয়োগের বাইরে বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তাকে প্রভাবিত করার তেমন গুরুত্ব হাতিয়ার এখনও চীনের নেই। এরপরও বাংলাদেশে চীনের সীমিত অর্জনকে ভারত তার নিজের ক্ষতি মনে করে। বাংলাদেশে চীনের অগ্রসর ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করেছে ভারত, তবে নিজের সম্পদের সীমাবদ্ধতা এবং বাংলাদেশের ভেতরে ক্রমবর্ধমান ভারত বিদ্বেষী মনোভাবের কারণে দেশটি ধনী চীনের কার্যকর প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারেনি। এ অবস্থায় চীনের ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নিতে ভারত চীনকে ঠেকানোর অধিকতর কার্যকর একটি উপায় বের করেছে। তারা যুক্তরাষ্ট্র ও চীনকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়েছে। পাশাপাশি তারা চীনের পাল্টা পক্ষ হিসেবে জাপান ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেও মাঠে নামিয়েছে, যারা বাংলাদেশের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি সমর্থন ও চীনের বিরোধিতা করে। ভারতের এই কৌশলের সবচেয়ে জলজান্ত প্রমাণ হল বাংলাদেশে প্রভাব বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাম্প্রতিক বাকযুদ্ধ। দুই জায়ান্ট যখন পরস্পরের বিরুদ্ধে শক্তি ক্ষয় করছিল, ভারত তখন মাঠের পাশে দাঁড়িয়েছিল। ভারত দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিরোধী ও রাশিয়াপন্থী দেশ। চীনের প্রভাব ঠেকাতে পাশ্চাত্যের কোল ঘেঁষলেও ভারত রাশিয়াকে ছেড়ে দেয়নি, বরং রাশিয়ার সঙ্গে বিশেষত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সহযোগিতা বাড়িয়েছে দেশটি। ভারত বাংলাদেশে মার্কিন সংশ্লিষ্টতা বিরোধী। এ অবস্থায় বাংলাদেশে রাশিয়াকে প্রভাব বিস্তার করতে দেওয়া ভারতের স্বার্থের পক্ষেই যায়। ভারতের উপর বাংলাদেশের অতি নির্ভরতা এবং বাংলাদেশে ভারতের ভূরাজনৈতিক ফায়দার বিষয়টি বিদ্যুৎ খাতের দিকে তাকালেই বোঝা যায়। বিদ্যুৎ ঘাটতি কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। $1200 কোটি প্রকল্পটির 90% অর্থায়ন করেছে রাশিয়া। বাংলাদেশ ও রাশিয়া দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে রুশ কোম্পানি রোসাটম প্রকল্প বাস্তবায়ন করলেও ভারতকে এই প্রকল্পের কারিগরি দেখভাল অভাবনীয় প্রবেশাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশ ভবিষ্যতে কোনো পারমাণবিক অস্ত্র প্রস্তুত করবে না, এই মর্মে ভারতকে আশ্বস্ত করতে প্রকল্পে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রকল্পে প্রবেশ নিশ্চিত হওয়ায় ভারত বাংলাদেশের তরফ থেকে যে কোনো রকমের পারমাণবিক হুমকি অঙ্কুরে বিনষ্ট করতে পারবে, যদিও এই জন্য তাদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। জাপানকেও বাংলাদেশে নিজের স্বার্থে কাজে লাগাচ্ছে ভারত। চীনের আগমনের আগে বাংলাদেশে বড় ধরনের অবকাঠামো প্রকল্পগুলোর বাজারে জাপানি কোম্পানির আধিপত্য ছিল। সাম্প্রতিক বছরগুলোতে চীন কিছু অবকাঠামো চুক্তি করায় নার্ভাস বোধ করছে ভারত। অবকাঠামো খাতে চীনের বিকল্প হিসেবে দাঁড়ানোর মতো টাকা পয়সা ও কারিগরি সক্ষমতা ভারতের নেই। এজন্য তারা চীনের দৌড় ঠেকাতে জাপানের পকেটের উপর নির্ভর করছে। বহুদিন ধরেই গভীর সমুদ্র বন্দর করতে চায় বাংলাদেশ। সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরের কাজ পেতে চেয়েছিল চীন, কিন্তু ভারতের চাপে বাংলাদেশকে ওই প্রকল্প বাদ দিতে হয়েছে। প্রায় 1 দশক দেরির পর বাংলাদেশ জাপানকে মাতারবাড়ি সমুদ্র বন্দরের কাজ দিয়েছে। এর সঙ্গে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, সড়ক যোগাযোগ সহ বেশ কিছু আমব্রেলা প্রকল্প রয়েছে, যেগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সংযুক্ত করবে।